নমস্কার, রিপাবলিক বাংলা আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয় রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে দিনের শেষে বাছাই করা গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর নিয়ে। দেখুন, শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, আপনারা তো জানেন ইতিমধ্যেই ওয়ার্ম আপ করতে শুরু করে দিয়েছে সামনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল, অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলের যুযুধান যারা নেতা নেত্রীরা রয়েছেন তারাও মূলত এই মুহূর্তে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। আর এরই মধ্যে সংখ্যালঘু ভোট ব্যাংক কাদের দিকে যাবে? আচ্ছা, আগামীর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে এই সংখ্যালঘুরাই কি নির্ণায়ক হতে চলেছে? অন্ততপক্ষে এমনটাই তো দাবি করতে শোনা যাচ্ছে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি, এবং তিনি পরিষ্কার করে দাবি করে বলছেন যে সরকার নাকি ওঠা বসা করবে সম্পূর্ণভাবে এই সংখ্যালঘুদের তত্ত্বাবধানে, অর্থাৎ সংখ্যালঘুদের কথায়। এমনটাই তো অন্ততপক্ষে বলতে শোনা যাচ্ছে মিমের রাজ্য সভাপতি যিনি রয়েছেন তাকে। আর তাই নিয়েই রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে, কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল এবং মিমকে বিজেপিও। দেখুন, আমরা সরকারে আসতে পারবো না, কিন্তু সরকার আমাদের অনুযায়ী চলাতে হবে। আমরা বলবো উঠুক, উঠবে, বসতে বলবো বসবে। আমি নির্ণায়ক শক্তি হব 2026-এ। হুমায়ুন কবিরের পার্টি ছাড়া কেউ একক মেজরিটি নিয়ে বাংলার রাজ্যপালের কাছে সরকার করার দাবি জানাতে পারবে না। আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা 70-80টা 90টা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে। ভোটে হারবে তৃণমূল, তারপরেও ক্ষমতায় টিকে থাকতে মিম জেইউপিদের হাত ধরবেন মমতা ব্যানার্জি। বাংলার সদ্যজাত রাজনৈতিক দলগুলির নেতাদের ইঙ্গিত অন্তত তেমনটাই। কেন বলছি এ কথা? আমরা সরকারে আসতে পারবো না, কিন্তু সরকার আমাদের অনুযায়ী চলাতে হবে। আমরা বলবো উঠুক, উঠবে, বসতে বলবো বসবে। উপমুখ্যমন্ত্রী দিতে হবে মুর্শিদাবাদ আমাদের এই যে সংখ্যালঘু সমাজ থেকে, পশ্চিমবাংলা থেকে সংখ্যালঘু সমাজে উপমুখ্যমন্ত্রী দিতে হবে। একা সোলাঙ্কি নন, একই সুর তৃণমূল থেকে বহিষ্কৃত তথা সদ্যজাত জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের গলাতেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনাব ফিয়াদ হাকিমরা একটা বিশ্ব ইজতেমাকে যেভাবে মুসলমান সমাজকে তাদের পার্টির গতভাবে ব্যবহার করতে চাচ্ছে, এর তীব্র বিরোধিতা আমি করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বারবার সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছে বিরোধীরা। রাগ ঢাক না করে তা অবশ্য নিজে মেনেও নিয়েছেন মাননীয়া। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু ইফতারে তার লাঠি খাওয়া উচিত। কিন্তু এখন অবশ্য সেই ছবি বদল। সংখ্যালঘুরাই আশ্বাস আর ভাওতার ফারাক বুঝে গিয়েছে। তাই তো বঞ্চনার প্রতিবাদে বহুবার পথে নেমেছে সংখ্যালঘুরা। মমতা বয়ে চাইছে মুসলিমদেরকে ভিক্ষা দিয়ে পঙ্গু করে রাস্তায় নামিয়ে দেওয়া হোক, এটা তার একটা ছল। আমরা এই ভোট বাক্সের মাধ্যমে দেখিয়ে দিতে চাই যে আমরা পারি কিনা সংখ্যালঘু। আমাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলবেন না। বিধানসভা ভোটের আগে দিকে দিকে ঘর ভাঙছে তৃণমূলের, বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদা, মুর্শিদাবাদে মিমে যোগদানের হিড়িক বেড়েছে। সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই এই সমস্ত এলাকাগুলিতে শক্তি বাড়ছে মিমের। এই ইস্যুতে খোঁচা বিজেপির। আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা 70-80টা 90টা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে। স্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা এবং সনাতনীরা ঐক্যবদ্ধ না হন, মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই, তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে। দুজনের এজেন্ডা একই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের সরকারই চাইছেন যে সংখ্যালঘুরাই উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। উনি তো নিজেই বলে দিয়েছেন যে 30% লোক যদি রাস্তায় বসে যায় কি করব। 70%-এর কোনো দাম নেই, কারণ 70% আমরা বিভক্ত, শতবিভক্ত। সেজন্য মিম হোক বা মমতা হোক, ভেতরে দুজনেরই সিম একই, সেই জন্য দুজনে একই রকমই কথা বলবে। 2011-র বিধানসভা ভোট হোক কিংবা 2024-এর লোকসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ঢেলে ভোট দিয়েছে সংখ্যালঘুরা। পরিবর্তে তাদের না হয়েছে উন্নয়ন, না তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণ হয়েছে। রাজ্যের কাছে ঠিক যেন তেজপাতা। এবার একার মুরদে ক্ষমতায় ফেরা কার্যত অসম্ভব তৃণমূলের কাছে। তাই কি 2026-এ মমতার নবান্নে পৌঁছানোর লাটাই দুই সংখ্যালঘু প্রধান দলের হাতেই? রিপাবলিক বাংলা।
আচ্ছা বলুন তো, সরকারি ভাতা কিংবা সরকারি যেই সকল প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে তা কি পৈতৃক সম্পত্তি হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের? এমনকি যেই যেই জায়গায় তৃণমূল কংগ্রেস হেরে গেছে বা হেরে যাবে অন্ততপক্ষে সেই ব্যাপারে নিশ্চিত, সেই সব জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার হোক বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা এমনকি আবাসের টাকা সেটা পর্যন্ত পৌঁছচ্ছে না। আর তা মঞ্চে দাঁড়িয়ে সদর্পে বলতে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লাকে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কি সাংঘাতিক কথা! ভোটে হেরেছে বলে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার, তারপরও লজ্জা শরম নেই। প্রকাশ্য মঞ্চ থেকে কলার উঁচিয়ে সে কথা স্বীকার করছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের বেটা আছো তোমরা। শুধু তাই নয়, অন্যান্য প্রকল্প কিভাবে বন্ধ করা যায় তা নিয়েও রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখেন শওকত মোল্লা। আমাদের এই অঞ্চলে সিএমআরএতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। নির্বাচনের আগেই মন পেতে বরাদ্দ বৃদ্ধি লক্ষ্মীর ভাণ্ডারে, অথচ সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার হুমকি দিচ্ছে শাসক দলের নেতা। সরকারি প্রকল্প যেন তৃণমূলের পৈতৃক সম্পত্তি, ভোটে হারলেই প্রকল্প বন্ধ করে দেওয়া যায়। মনে আছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি বলেছিলেন তৃণমূল সাংসদ? কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে। শুধু ফাঁকা হুমকি নয়, বিজেপি করায় ময়না বাগচা গ্রামে তো লক্ষ্মীর ভাণ্ডারই বন্ধ করে দিয়েছিল তৃণমূল। আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না? কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে না। কতদিন ঢুকেনি? হ্যাঁ 3-4 মাস ঢুকেছে। অ্যাকাউন্ট চেক করেছেন? হ্যাঁ। টাকা ঢুকেনি? না। হাইকোর্টের থাপ্পড় খেয়ে আবার ভাতা দেওয়া শুরু করেছে তৃণমূল সরকার। তাতেও যে তৃণমূল নেতাদের হুঁশ ফেরেনি সেটা শওকত মোল্লার কথাতেই স্পষ্ট। গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডা, এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো, বোম মারো। তো এর ব্যাপারে আর কি বলবো? আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে। তোহা সাহেবকে জিজ্ঞেস করা ভালো। জনতার করের টাকায় চলে রাজ্যের রাজকোষ, আমজনতার টাকাতেই দেওয়া হয় সরকারি ভাতা, আর সেই ভাতা ঘিরে রাজনীতি। ভাতাকেই ভোট পাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার তৃণমূলের। তবে কি ভোটে হারার ভয় পাচ্ছে তৃণমূল? ভাতা বন্ধের ভয় দেখিয়ে ভোটে জিততে চাইছে শাসক দল? রিপাবলিক বাংলা। শওকত মোল্লা আদতে সিপিএম এর লোক, আর এই শওকত মোল্লাকে ভোট দেওয়া মানেই সিপিএম কে ভোট দেওয়া। এমনই বিস্ফোরক অভিযোগ করতে শোনা গেল ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকীকে। এমনকি তিনি আরও বলেছেন যে এই নির্বাচনে জেতবার জন্য, নির্বাচনে লড়াই করে প্রতিদ্বন্দ্বিতা করে জেতবার জন্য যদি মানুষও খুন করতে হয় তাহলে সেটা করতেও পিছপা হবে না এই শওকত মোল্লারা। বিস্ফোরক দাবি করেছেন, শুনুন। শওকত মোল্লাকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএম কি ভোট দেওয়া। শওকত মোল্লাকে এলাকার মানুষ চায় না। শওকত মোল্লা কোনোদিনই জিততে পারে না। জঙ্গি, বোম বাঁধার মাল। পীরজাদার নিশানায় শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়কের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ। শওকত মোল্লা যার কথা বলছেন ওকে আমি মানুষ মনে করি না। শওকত মোল্লা সার্টিফিকেট তো মমতা ব্যানার্জি দিয়েছে। ও একটা জঙ্গি, বোম বাঁধার মাল। ভাঙড় ক্যানিংয়ের মানুষ একটা জঙ্গি, একটা সন্ত্রাসী বলে জানে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে সিপিএম এর ঘরের লোক বলেও তোপ তোহা সিদ্দিকের। শওকত তো অ্যাকচুয়ালি সিপিএম এর ঘরের মানুষ। শওকত কী করেছে? হাতে পায়ে ধরে তৃণমূলে চলে এসেছে।
এসে যে সিপিএমের লোকগুলো ছিল আগে তাদের ঘরে একটা করে আবার নিজের কাছে নিয়ে এসেছে। আর যে তৃণমূলের লোকগুলো মানে তারা লড়াই করে এই দলটায় ক্ষমতা নিয়ে এসেছে তাদের ঘরে দূর করে হাঁকিয়ে দিয়েছে। আজকে শওকত মোল্লাকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমকে ভোট দেওয়া হবে। শওকত মোল্লা যদি ক্যানিং কিংবা ভাঙড়ে টিকিট পায় তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে, সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছেন ফুরফুরার পীরজাদা তহা সিদ্দিকী। কেন এমন কথা বলছেন ফুরফুরা পীরজাদা? শওকত মোল্লা নিজে বলেছে এবারে ভাঙড় নেবো, তাতে 2-4টা মায়ের কোল খালি হয়ে যাবে। যদি ভাঙড় কিংবা ক্যানিংয়ে টিকিট দেওয়া হয়, আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলেছি মানুষ মরে যাওয়ার পরে কবর করে তো ও টিকিট যেদিন পাবে সেই দিন আপনারা কবরস্থানে কিছু কবর করে রেখে দেবেন। কি সাংঘাতিক কথা! অবশ্য খুনের হুমকি তো আগেই দিয়ে রেখেছেন খোদ শওকত। 2-1টা জানোয়ার আছে আইএসএফের। আমি এই ভোগালী 2-এ ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে নামাবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন পীরজাদা। মানুষের ভোটে নয়, রীতিমতো লুট করে ভোটে জেতেন শওকত মোল্লা, দাবি তহা সিদ্দিকের। শওকত মোল্লাকে এলাকার মানুষ চায় না। শওকত মোল্লা কোনোদিনই জিততে পারে না। ওকে চুরি করে জিততে হবে, ওকে খুন করে জিততে হবে, ওকে অনেক মায়ের কোল খালি করে জিততে হবে। মানুষ ভোট দিতে পারলেই হারবেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, দাবি পীরজাদা তহা সিদ্দিকের। ভাঙড় ক্যানিংয়ে ভোট হবে আগে বলতে দেন। যদি ভোট যদি হয় ওখানে, আপনাকে আমি আবার বলছি শওকত মোল্লার মানে ক্ষমতা নাই ওখান থেকে জিতে বেরিয়ে আসতে পারে। সব রসুনের পেছনে এক জায়গাতেই ঝুঁটি বাঁধা থাকে। এই তহা সিদ্দিকী আর শওকত মোল্লা আর জাহাঙ্গীর শাহজাহান আর ওদিকে মোহাম্মদ সেলিম সব এক জায়গায়। ঠিক টাইমে দেখবেন সব রসুন এক জায়গায় চলে এসছে হুক্কা হুয়া করতে করতে, তখন দেখবেন যে কতখানি বোকা লাগে আজকের দিনের এই তহা সিদ্দিকীর কথা। 21-এর ভোটে তৃণমূলকে টপকে বিধানসভায় গেছে আইএসএফ, তারপরও সংগঠনকে শক্ত করা তো দূর, উল্টে ভাঙড়ের নির্বাচনী পর্যবেক্ষক শওকত মোল্লার নেতৃত্বেও গোষ্ঠী কোন্দল চরমে। আরাবুল ইসলাম কাইজার আহমেদকে ঘরশত্রু বিভীষণ বানিয়ে বসেছেন শওকত মোল্লা। ফলে বিগত কয়েক বছরে দুর্বল হয়েছে ভাঙড়ের তৃণমূলের সংগঠন। আর এবার 26-এ ভাঙড় জয় তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। এই আবহে শওকতের রক্তচাপ বাড়ালেন খোদ পীরজাদা তহা সিদ্দিকী। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে ভোটের গন্ধ ছড়াতে রীতিমতন তৃণমূল কংগ্রেসের গুন্ডামির ছবিটা ধরা পড়ছে নিত্যদিনই বলা যায়। তার কারণ একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি আমজনতা তারা সুরক্ষিত নন, ঠিক একই রকমভাবেই বিরোধী রাজনৈতিক দলের যারা সমর্থকেরা তারাও সুরক্ষিত নন। ব্যারাকপুর হোক বা আনন্দপুর, প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেসের এই নির্লজ্জ হিংসার ছবিটাই ধরা পড়ছে। দেখুন এইসব বলা বলে তার বাবা সহ্য করবে এগুলো কি করে বলছেন আপনি বলুন না, আমার বাবাকে রাতে বেঁধে মেরে ফেলতে দেয়। ফের তৃণমূল কাউন্সিলরের গুন্ডামি। ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের মারে মৃত্যু প্রৌঢ়ের। থাপড়া মারলো করলে বাবাকেও মারলো, রবীন্দ্রনাথ ভট্টাচার্য বুঝলেন, বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, লাঠিটা চালিয়েছে, লাঠিটা মেরেওছে, লাথি মারার পরে বাবা অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। তারপরে বাবাকে তো সঙ্গে সঙ্গে আমি হসপিটালে দৌড়ে নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি। তারপরে এখানে ডাক্তাররা বললেন যে আমি বাবা এক্সপায়ার করে গেছে। অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় গায়ে ফোসকা তৃণমূলের। প্রতিবাদের পাল্টা গুন্ডামি কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি আমাকে রাস্তায় ডেকে নিয়ে গিয়ে বলছেন যে এই শোন, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিসিউরিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিসিউরিটি অবজেকশন দেবো? আমরা জানিয়েছিলাম আগে, আপনি তো কিছু করলেন না। উত্তর ভাষায় গালাগালাজ করলো কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বাবা বলতে গেছে, বাবা বললো যে দাদা ওকে আপনি কথা বলেছেন? দাদা বলে বললো, দাদা এই কথা বলেন? বলছে কি না তুই দালালি করতে এসেছিস। কাউন্সিলরের গুন্ডামিতে প্রাণ গেল প্রৌঢ়ের।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকেরও। তুলসী অধিকারী আমার কলার ধরে আমার মা তুলে বাবা তুলে গালাগালি করে। আমার দ্বারা কোনো আঘাত হয়নি, আর আমি আঘাত করতে যাব কেন? উনি আমার ওয়ার্ডের লোক, একজন বয়স্ক মানুষ। চরম তর্কাতর্কি বাগবিতণ্ডা হয়। পরবর্তীকালে সেই বাগবিতণ্ডাকে কেন্দ্র করেই ভদ্রলোক, আমি যতদূর শুনেছি, হার্টফেল করে মারা যান। এ তো গেল উত্তর ব্যারাকপুর পুরসভা এলাকার কথা। আনন্দপুর এলাকাতেও তৃণমূলের গুন্ডারাজ। বিজেপি কর্মীর দোকান, বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ। সব জেনেও চুপ পুলিশ। 4 তারিখ যদি পুলিশ সেইভাবে তদন্ত করতো তাহলে আমার গাড়িটা চলতো না। যেটা করে খাই, যে গাড়িটার উপর নির্ভর করে আমার যাতায়াত করি, ছেলের পড়াশোনা আছে, স্কুল আছে, সব জায়গায় নিয়ে যাতায়াত করি, সেই জিনিসটা আমার পড়তো না, আর এতটা ক্ষতি করতে হতো না। কুলতলিতেও আক্রান্ত বিজেপি। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে জায়গায় জায়গায় তৃণমূলের গুন্ডামি। আক্রান্ত নিরীহ জনতা থেকে বিরোধীরা। সরব বিজেপি। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় 16,500 তৃণমূলী গুন্ডার বিরুদ্ধে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং সিবিআই মিলে মামলা করেছে। 450-র উপর তৃণমূলী গুন্ডা সিবিআইয়ের হেফাজতে ছিল। এবারেও যদি তারা ভোট পূর্ববর্তী বা ভোট পরবর্তী বা ভোটের সময়ে হিংসা করতে চায়, কঠোর থেকে কঠোরতর শাস্তি তৃণমূলী গুন্ডাদের উপর নেমে আসে। 26-এর ভোটে হার নিশ্চিত তৃণমূলের। বুঝে গিয়েছে দলের নেতারা, কাটমানি খাওয়া বন্ধ হতে চলেছে তাদের। এটা বুঝতে পেরেই ক্ষেপে উঠেছে তৃণমূলের নেতা কর্মীরা। ভয় দেখিয়ে, সন্ত্রাস করে জনতাকে আতঙ্কিত করছে তারা, যাতে ভোট দিতে ভয় পায় মানুষ। রিপাবলিক বাংলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ধমকানি তৃণমূলের বিধায়কের গাড়িতে সাইড না দেওয়ায় উত্তেজনা। এমনকি তার জেরে বিধায়ক পড়ুয়াদের ধমক দেন বলে অভিযোগ সামনে আসে। প্রতিবাদে বিধায়ককে ঘিরে বিক্ষোভ পরীক্ষার্থীদের। নদিয়ার মুরুটিয়ায় তুমুল উত্তেজনা। এই ঘটনাকে কেন্দ্র করে কাঠগড়ায় করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। বিধায়কের বাড়ির পাশে রয়েছে কোচিং সেন্টার এবং সেখান থেকেই বেরোচ্ছিল সেই সময় পড়ুয়ারা। আর সেই সময় তৃণমূলের বিধায়কের গাড়ি চলে আসে। হর্ন দেবার পরও পড়ুয়ারা সরেনি বলেই অভিযোগ করতে শোনা যায়। তারপরে বিধায়ক ধমক দেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রথম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ধমকানি তৃণমূল বিধায়কের গাড়িকে সাইড না দেবার জন্য ধমক দেন বিধায়ক। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথম কথা হচ্ছে সে সর্বৈব মিথ্যার পেছনে দৌড়ায়, সত্যির নাগালে বাইরে চলে যায়। সুতরাং ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেকল করবার জন্য এরকম একটা চক্রান্ত করেছিল, কিন্তু আলটিমেটলি সাকসেস হয়নি। এটা কারা এর পেছনে আছে বলে আপনার মনে হয়? বিজেপি, ভারত জ্বালাও পার্টির সব নেতারা, তারা চেষ্টা করছে কালিমালিপ্ত করবার জন্য, যে যাতে বিজেপি একটা জায়গা যেতে পারে, কিন্তু পারবে না, কারণ বিজেপি অনেক পিছিয়ে রয়েছে। সুতরাং বিজেপির এই চক্রান্তকে আমরা কোনো মতেই রেয়াত করব। যারা আমার সম্বন্ধে আজে বাজে কথা বলছিল বা কটূক্তি করছিল, আমি ঈশ্বর বা আল্লাহ বা গডের কাছে প্রার্থনা করব যে তারা ভালো থাকুক, সুখে থাকুক। বিধায়কের বক্তব্য আপনাদের সামনে রেখেছি। অর্থাৎ তিনি কোথাও না কোথাও গিয়ে এতেও রাজনীতির গন্ধ দেখছেন। কিন্তু এই সকল পড়ুয়ারা যারা উচ্চ মাধ্যমিকে দেবে, তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? বিধায়কের কাছে সেই প্রমাণ আছে কি? তিনি তো অভিযোগ করছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ধমকাচ্ছেন, গাড়ির সাইড না দেওয়ার কারণে উত্তেজনা সৃষ্টি করছেন, বিধায়ক পড়ুয়াদের ধমকি দিচ্ছেন। প্রতিবাদে বিধায়ককে ঘিরে ধরে যখন পরীক্ষার্থীরা তারা বিক্ষোভ দেখান, তখন বিধায়ক বলছেন এটাও নাকি বিজেপির ষড়যন্ত্র, বিজেপির চক্রান্ত। মানে যে করেই হোক না কেন, পড়ুয়াদেরকে পর্যন্ত দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই সকল তৃণমূল কংগ্রেসের বিধায়করা। পড়ুয়ারা তারা কি বলছেন শুনুন। বাইরে ফট করে এসে বললেন তাকে জাতামাতাভাবে অপমান, গায়ে হাত তোলা, যে আমি ঘরের মধ্যে খেলা দিয়ে গেল, আমি বলছি যে আমাদের আজকে ছুটি হয়ে গেল, আমাদের 12 পরীক্ষা, আমরা কেমন বেরোচ্ছি। ও বলছে যে তুমি কি জানো পড়াশোনা, তুমি কি ইংলিশ জানো, ইংলিশ পড়তে জানো তুমি? কে বললো? ফট করে বলছে এমএলএ, ফট করে গায়ে হাত দিল। আমার মুখে একদম এরকম করে কথা বলছে যে তুমি পড়াশোনা জানো কি, পড়াশোনা কি জানো, তোমাদের মতো মেয়ে, তোমাদের মতো এরকম
কার্ডগুলো বলছে যে উনি এক জায়গা থেকে ঝামেলা করে এসেছে, তাই মাথা গরম, তাই তোমাদের উপরে এটা বললো। কেন এগুলো কি উচিত? আমাদের অত কিছু কথা নাই, একটা টাইম দেওয়া ফাইনাল, যদি বাইরে না আসে আমরা সবাই মিলে পার্টি করবো। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি, পড়ুয়াদের উপর রীতিমতন চড়াও হতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ককে। পড়ুয়ারা নাকি সাইড দেয়নি বিধায়কের গাড়ি, আর সেই কারণেই ধমকাতে শুরু করে দেন তৃণমূলের বিধায়ক, যে কারণে পরবর্তী সময় উত্তেজনা ছড়ায়। পড়ুয়ারা তারা পরিষ্কার অভিযোগ করছেন, ধমক দিয়েছেন বিধায়ক। আর এদিকে গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ তৃণমূল কংগ্রেসের। মূলত পঞ্চায়েতে যে অনাস্থা আনার নিয়ম, তাতে তড়িঘড়ি বদল আনলো এ রাজ্যের রাজ্য সরকার। কোথাও গিয়ে সামনে নির্বাচনকে কেন্দ্র করেই গুটি সাজাতে শুরু করে দিয়েছে এ রাজ্যের শাসক দল, নাকি হেরে যাবার ভয় রয়েছে, সেই কারণে একটার পর একটা পদক্ষেপ। দেখুন। বাংলার বাতাসে যেন টক টক গন্ধ, 26-এর হারের গন্ধ পাচ্ছে তৃণমূল। আর তাই কি আটঘাট বাঁধা শুরু ঘাসফুল নেতাদের? এবার পঞ্চায়েত অনাস্থা আনার আইন বদল রাজ্য সরকারের। পঞ্চায়েতে অনাস্থা আনার সময়সীমা সংশোধন করল রাজ্য সরকার। সপ্তদশ বিধানসভার শেষ দিনে বিল পেশ করলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং পাশও হয়ে গেল সেই বিল। পঞ্চায়েতে অনাস্থা আনার নিয়মে কি কি বদল করল রাজ্য? কোনো পঞ্চায়েত প্রতিষ্ঠান গঠনের 3 বছর না হলে অনাস্থা প্রস্তাব আনা যাবে না। আগে এই সময়টা 1 বছর ছিল। 2015-তে নিয়ম বদল করা হয়, মেয়াদ বাড়িয়ে 2.5 বছর করা হয়। এখন সেটা বাড়িয়ে 3 বছর করা হলো। কেন পঞ্চায়েত আইনে বদল? 3 বছর যদি ইমিউনিটিটা বাড়ানো যায়, বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি যে এখন এই পরিকল্পনাগুলো সব অনুমোদিত হচ্ছে, তারপরে অর্থ পাবে, এর ভেতরে যদি কোনো রকম অনাস্থা আসে যে অনিশ্চয়তা হবে, তাতে পরিকল্পনা অনুযায়ী কাজ করার অসুবিধা হবে। বিধানসভা ভোটের আগেই আইন বদলে তৃণমূলের রাজনৈতিক স্বার্থ দেখছে বিজেপি। দেখুন, ওই তো পঞ্চায়েতে কি দলবদল হয় কি হয় আপনারা সবাই জানেন। তৃণমূল কংগ্রেস জোর করে ভয় দেখিয়ে দলবদল করায় এবং অনাস্থা আনে অনেক জায়গাতে। তো এখন পঞ্চায়েতগুলোতে আর গণতন্ত্র বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আগাম আঁচ করছেন যে তার এক্সপায়ারি ডেট আর 90-95 দিন। তৃণমূল কংগ্রেস আর থাকছে না, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, এবং তার ফলে তার সিমটমগুলো এখন দেখা যাচ্ছে যে তারা পঞ্চায়েতের আইন, বাকি আইনগুলো বদল করে রাখছে। যে রাজ্য সরকারটা চলে গেলেও চুরি চামারি করে কমে খাওয়ার জন্য আগামী পঞ্চায়েত নির্বাচন 23-24 সাল পর্যন্ত যাতে তাদের তৃণমূলের ক্যাডার বাহিনীকে পোষা যায়। তৃণমূল জমানায় বাংলায় গণতন্ত্র যেন সোনার পাথর বাটি। বিরোধীরা গলা তুললেই জোটে লাঠি, অতি সক্রিয় ভয় পুলিশ, কিংবা গুন্ডামি শুরু করে তৃণমূল নেতারাই। হারের গন্ধ পেতেই তারা যে সব প্রতিষ্ঠান কুক্ষিগত করার চেষ্টা করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।